আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স 2 এর অধ্যায় 2 অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের উপর তাপের প্রভাব। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ করব। প্রমাণটি হচ্ছে প্রমাণ করো যে আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি পরীক্ষায় অনেকবার আসছে এবং বারবার আসার মতো একটি প্রমাণ। তো প্রথমেই আমরা আলফা, বিটা এবং গামা এই তিনটে জিনিস আসলে কি এটা একটু আলোচনা করব। তো আলফা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা যায়। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি এটা একটু আলোচনা করি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, আরেকবার বলতেছি, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে একটি সূত্রের মাধ্যমে এভাবে দেখানো যায়। আলফা ইকুয়াল দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর সূত্র বলা যায়। তো এখানে আমরা যদি একটা বস্তুর আদি দৈর্ঘ্য L1 এবং এর শেষ দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য L2 ধরি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ হবে L2 মাইনাস L1। আদি দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রা যদি θ1 থেকে θ2-তে পরিবর্তিত হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি হবে θ2 মাইনাস θ1। এখান থেকে দৈর্ঘ্য প্রসারণকে যদি আমরা আচ্ছা এটা এভাবেই থাক, সমস্যা নেই। এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আলফা L1 এরপরে θ2 মাইনাস θ1 ইকুয়াল L2 মাইনাস L1 লেখা যায়। আমরা এটা কোণাকুণি গুণ করলাম। তো এখন যদি আমরা θ2 মাইনাস θ1-কে আমরা যদি ডেল থিটা লিখি, ইকুয়াল লেখা যাবে L2 মাইনাস L1। এখানে যে তাপমাত্রা বৃদ্ধি আছে এটাকে ডেল থিটা লেখা যায়। ডেল থিটা হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা বা তাপমাত্রা বৃদ্ধি। তো এখান থেকে আমরা লিখতে পারি L2 ইকুয়াল L1 প্লাস আলফা L1 ডেল থিটা। এখান থেকে যদি আমরা L1 কমন নেই তখন লেখা যাবে 1 প্লাস আলফা ডেল থিটা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। এভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে পারি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা একটি সমীকরণ পেলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। একইভাবে যদি আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করি তখন লেখা যাবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল ক্ষেত্র প্রসারণ ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা বৃদ্ধি।
ক্ষেত্র প্রসারণটা আসলে কি? ক্ষেত্র প্রসারণ হচ্ছে আমাদের পূর্বের ক্ষেত্রফলের থেকে পরবর্তীতে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়েছে এটা কতটুকু বৃদ্ধি হয়েছে, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ। আমাদের যদি আদি ক্ষেত্রফল হয় A1 এবং আমাদের পরিবর্তিত ক্ষেত্রফল হয় যদি হয় A2, তাহলে ক্ষেত্র প্রসারণ হবে A2 মাইনাস A1। আদি ক্ষেত্রফল A1 এবং তাপমাত্রা বৃদ্ধিকে আমরা θ2 মাইনাস θ1 আগের মতোই লিখতে পারি। তো এখান থেকে আমরা লিখব, যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে আমাদের থাকে A2 মাইনাস A1 ইকুয়াল বিটা A1, আর θ2 মাইনাস θ1কে আমরা আগের মতোই ডেল থিটা লিখতে পারি। এটা লিখলাম। এরপর A2 ইকুয়াল থাকে, যদি আমরা A1কে ডান পাশে নিয়ে যাই তাহলে A1 প্লাস বিটা A1 ডেল থিটা। এখান থেকে যদি আমরা A1 কমন নেই তাহলে আমাদের থাকবে 1 প্লাস বিটা ডেল থিটা। অতএব A2 সমান A1 ইন্টু 1 প্লাস বিটা ডেল থিটা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। সবাই এ পর্যন্ত বুঝতে পারছো? আমরা দুটি সমীকরণ পেলাম, একটি আমরা পেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে এবং অপরটি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থেকে। একইভাবে আমরা যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করি তাহলে আমরা আরও একটি সমীকরণ পাবো। তো সমীকরণটা আমরা এখন বের করি। তো এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এটা মিশিয়ে দেব, যদি কারো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় নিতে পারো। আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা লিখতে পারি। গামা ইকুয়াল আয়তন প্রসারণ ডিভাইডেড বাই আদি আয়তন ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। আগের মতোই আমাদের আয়তন প্রসারণ হবে আমাদের পূর্বের আয়তন থেকে পরবর্তীতে আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ। তো আমাদের পূর্বের আয়তন V1 এবং পরবর্তীতে সেই আয়তন যদি বৃদ্ধি পেয়ে V2 হয় তাহলে আয়তন প্রসারণ হবে V2 মাইনাস V1। আমাদের আদি আয়তন V1 এবং তাপমাত্রা বৃদ্ধিকে পূর্বের মতো লেখা যাবে θ2 মাইনাস θ1। তাহলে এখন যদি আমরা পূর্বের মতোই কোনাকুনি গুণ করি তাহলে আমাদের আসবে V2 মাইনাস V1 ইকুয়াল গামা V1 ইন্টু θ2 মাইনাস θ1। V2 ইকুয়াল, এখন যদি আমরা V1কে ডান পাশে নিয়ে যাই তাহলে গামা V1 ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে এখান থেকে আমরা যদি V1 কমন নেই তাহলে লেখা যাবে 1 প্লাস এখানে আমরা একটা কাজ করি, θ2 মাইনাস θ1কে ডেল থিটা লিখি পূর্বের মতো, তাহলে এখন সহজ হবে। তাহলে এখন লেখা যাচ্ছে গামা ডেল থিটা। এটা আমাদের হচ্ছে 3 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টি সমীকরণ পেলাম। এই 3টি সমীকরণ থেকে আমরা পরবর্তীতে একটা আলফা এবং বিটা এর মধ্যে যে সম্পর্ক আছে সেটা নির্ণয় করতে পারবো, এবং আমাদের গামা এবং বিটা এর মধ্যে যে সম্পর্ক আছে সেটাও নির্ণয় করতে পারবো। তো এখন দেখো, আমরা যদি আলফা এবং বিটা এর সম্পর্কটা নির্ণয় করতে চাই, এক্ষেত্রে আমরা এই প্রমাণটা করতেছি একটা ঘনকের ক্ষেত্রে। আমরা একটা ঘনক যদি কল্পনা করি তাহলে ঘনক এভাবে লেখা যায়,
এটা একটা ঘনক হবে। ঘনকের যে বাহুগুলো থাকে সেগুলো পরস্পর সমান এবং সমান্তরাল থাকে। এখানে আমরা ঘনক এই কারণে নেব যে আমাদের যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তনের দরকার, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের দরকার, এর জন্য ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এই তিনটা জিনিস আছে দেখে আমরা ঘনককে কল্পনা করব। এখানে এই ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু সমান থাকে। আমাদের যদি ঘনকের ক্ষেত্রে আমরা যদি ঘনকের আদি ক্ষেত্রফল নির্ণয় করি, আদি ক্ষেত্রফল A1 লেখা যায়, তাহলে আমাদের হবে L1। L1 হবে দৈর্ঘ্য, আর ঘনকের প্রস্থও কিন্তু L1 হবে। কারণ কি, ঘনকের প্রতিটি বাহুই সমান। তাহলে এখানে লিখতে পারি আমরা L1 ইন্টু L1, এটা থেকে লেখা যাবে L1 স্কোয়ার। একইভাবে যদি আমাদের শেষ ক্ষেত্রফল যদি আমরা লিখি, তাহলে লেখা যাবে L2 ইন্টু L2। যদি তার দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে তার অপর বাহু যে আছে সেটা হবে, প্রস্থও হবে তার L2, এই জন্য হবে L2 স্কোয়ার। এখন যদি আমরা এটাকে যদি আয়তন হিসাব করি, আদি আয়তন হবে আমাদের, দৈর্ঘ্যও হবে L1, প্রস্থও হবে L1 এবং উচ্চতাও হবে L1। এখন এটাকে লেখা যাবে L1 পাওয়ার কিউব। আবার যদি শেষ আয়তন যদি বিবেচনা করি, তাহলে যদি এটা দৈর্ঘ্য L2 হয়, প্রস্থও হবে L2, উচ্চতাও হবে L2, এটাকে লেখা যাবে L2 পাওয়ার কিউব। তো আমাদের এই জিনিসগুলো আমাদের লাগবে, পরবর্তীতে লাগবে, এ কারণে আমরা এগুলো লিখতেছি। তো আমাদের যে 1 নম্বর সমীকরণটা ছিল, সেই সমীকরণটা আমাদের এখন লাগবে। 1 নম্বর সমীকরণটা আমরা নিয়ে আসি, এখানে লিখতেছি। আমি এটা মিশিয়ে দেব। এই পর্যন্ত কারো যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় নিয়ে নাও। আর আমাদের 1 নম্বর সমীকরণটাতে আমরা আসি। আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল L2 ইকুয়াল L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। তো 1 নম্বর সমীকরণকে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে আমাদের হবে L2 স্কোয়ার ইকুয়াল L1 এর উপরে স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা তার উপরে স্কোয়ার। এটা আমরা করলাম উভয় পক্ষে বর্গ। উভয় পক্ষে আমরা বর্গ করলাম। তো বর্গ করে আমাদের এখানে থাকে এই যে আমরা L2 এর উপরে স্কোয়ার, L2 এর উপরে স্কোয়ার সমান হচ্ছে আমাদের A2। তো এখানে আমরা এখন লিখবো, তাহলে L2 এর জায়গায় লিখতে পারি A2 ইকুয়াল L1 এর উপরে স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি A1। এরপরে এটা যদি আমরা A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি, তাহলে হবে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আলফা ডেল থিটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আলফা ডেল থিটা তার উপরে স্কোয়ার। এটা আমরা A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি A2 ইকুয়াল A1 ইন্টু 1 প্লাস 2 আলফা ডেল থিটা। তো এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে আমাদের এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর মান খুবই ক্ষুদ্র। আমরা যদি একটা ছোট জিনিসকে বর্গ করি, সেটার মান আরও ক্ষুদ্র হয়। যদি এরকম হয় যে 0.1 তার উপরে যদি স্কোয়ার করি আমরা, তাহলে এর মানটা কিন্তু আরও হবে 0.00, এইভাবে 0 আসতে থাকবে, তারপর 1, মানে কি মানটা আরও ছোট হয়ে যাচ্ছে। আবার এর পাওয়া যদি আরও আমরা বড় করি, স্কোয়ারের পর যদি আমরা কিউব করি, তাহলে এই স্কোয়ারের মান যা আসতো তার থেকে কিউবের মান আরও ছোট হয়ে যাবে। এই জন্য আমরা একটা ক্ষুদ্র জিনিসকে
স্কোয়ার করলে যে মানটা আসে সেটা খুবই ক্ষুদ্র বিধায় এটাকে আমরা নেগলেক্ট করতে পারি বা বর্জন করতে পারি। এই জন্য আমরা এই মানটাকে গ্রহণ করব না, তাও আমরা এটাকে বাদ দিয়ে দেব। এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে থাকতেছে a2 সমান a1 ইন্টু 1 প্লাস 2 আলফা ডেল থিটা। তো এই মানটাকে আমরা আমাদের 4 নম্বর সমীকরণ দিতে পারি, 4 নম্বর সমীকরণ দিতে পারি। তো আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এখানে যে 4 নম্বর সমীকরণটা আছে এটাও a2 এর মান, এবং আমাদের যে 2 নম্বর সমীকরণটা আসছিল সেটা হচ্ছে আমাদের a2 এর মান। এই দুইটা সমীকরণকে আমরা এখন সমন্বয় করব। যদি আমরা সমন্বয় করি তখন আমাদের আসবে, সমন্বয় করলে, আচ্ছা আমরা এটা রাখতেছি না, আমাদের 2 নম্বর সমীকরণটা ছিল a1 ইন্টু 1 প্লাস বিটা ডেল থিটা, আর আমাদের 4 নম্বরে আছে a2 সমান a1 1 প্লাস 2 আলফা ডেল থিটা। দুইটাই কিন্তু a2 এর মান ছিল, এই জন্য আমরা কী করলাম, আমাদের ডান পাশে যে মানগুলো ছিল যেহেতু দুইটাই a2 এর মান, এই জন্য দুইটাকে সমান লিখলাম। তো সমান লিখে এর উপরে একটা জিনিস আমাদের লিখতে হবে যে 2 ও 4 নং সমীকরণ সমন্বয় করে। তো এটা সমন্বয় করে আমরা লিখলাম। আমাদের দুই পাশেই a1 গুণ অবস্থায় আছে, এটাকে আমরা কেটে দিতে পারি। তো কেটে দিলে আমাদের থাকে 1 প্লাস বিটা ডেল থিটা ইকুয়াল 1 প্লাস 2 আলফা ডেল থিটা। এখান থেকে আমরা লিখতে পারি বিটা ডেল থিটা ইকুয়াল 2 আলফা ডেল থিটা, এর সাথে একটা 1 যেহেতু আছে, এই 1 আর আমাদের বাম পক্ষের 1টা এদিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের থাকতেছে বিটা ডেল থিটা ইকুয়াল 2 আলফা ডেল থিটা, এটা থাকতেছে। তো এটা যদি দেওয়া হয় আর আমাদের 1 মাইনাস 1 0, ওটা বাদ চলে গেল। এখন উভয় পক্ষে আমাদের ডেল থিটা গুণ অবস্থায় আছে, এটা আমরা কেটে দিতে পারি। এখান থেকে আমাদের প্রমাণ হয়ে যায় বিটা ইকুয়াল 2 আলফা, বিটা ইকুয়াল 2 আলফা। এটা যদি লেখা যায় আমরা এটাকে নিশ্চয়ই লিখতে পারবো আলফা ইকুয়াল বিটা বাই 2, এটা আমরা লিখতে পারি। এটা আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল আলফা ইকুয়াল বিটা বাই 2। আমরা প্রমাণের আমাদের একটা অংশ পেয়ে গেলাম, আমাদের এখন আর একটা অংশ বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন পরবর্তীতে গামায়ের সম্পর্কটা বের করার জন্য পরবর্তী ধাপে যাই। এটা আমাদের আসলো আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্ক। এবার যদি এটা হচ্ছে আলফা ও বিটা এর মধ্যে সম্পর্ক, এখন হচ্ছে আলফা ও গামা এর মধ্যে সম্পর্ক। আলফা ও গামা এর মধ্যে সম্পর্কটা বের করব আমরা। তার আগে আমরা এখানে যেমন আমাদের 1 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করছিলাম, এখানেও 1 নম্বর সমীকরণ নিয়ে আসবো। L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। এটা এই সমীকরণে যদি আমরা উভয় পক্ষে ঘন করি, মানে পাওয়ার কিউব, সবগুলোর উপরে পাওয়ার কিউব হয়ে গেল বাম পক্ষে এবং ডান পক্ষে। এটা লিখতে পারি আমরা উভয় পক্ষে
ঘন করে। তো ঘন করলাম, ঘন করলে আমরা একটু আগে লিখেছিলাম L2 পাওয়ার কিউব, এটাকে আমরা লিখেছিলাম V2, এবং L1 এর উপরে পাওয়ার কিউব এটাকে লিখেছিলাম আমরা V1। তাহলে এখন এটাকে a প্লাস বি হোল কিউবের সূত্র লেখা যায়। এই সূত্রটা হচ্ছে এরকম, a কিউব প্লাস 3a, বি এর জায়গায় আছে আলফা ডেল থিটা, 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি এর জায়গায় আছে সরি a কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস, সরি এটা ভুল হয়েছে একটু, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি এর জায়গায় আছে আমাদের আলফা ডেল থিটা প্লাস 3ab স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় আছে আলফা ডেল থিটা তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউবের জায়গায় আছে আলফা ডেল থিটা পাওয়ার কিউব। সূত্রটা এরকম, সূত্রটা আবার বলতেছি, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে আমরা মিলিয়ে নেব। তাহলে হচ্ছে V2 সমান V1, আর এখান থেকে আমাদের থাকতেছে 1 প্লাস 3, 1 এর উপরে স্কোয়ার করলে যা আছে তাই, এর সাথে আলফা ডেল থিটা। আমাদের আগের মতোই আলফা এর মান খুবই ছোট বিধায় এর উপরে যদি আমরা পাওয়ার করি, যত পাওয়ার করব আলফা যা তার থেকে তার মানটা আরও ছোট হয়ে যাবে। এই জন্য এই মানটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। এই জন্য আমরা এর পরবর্তীতে যে মানগুলো আছে সেই মানগুলো আর নিচ্ছি না, কারণ এখানে আমাদের আলফা পাওয়ার কিউব হবে। তার মানে কি আলফা যা তার থেকে আলফা পাওয়ার কিউব আরও ছোট হয়ে যাবে। এই জন্য এই মানটাকে আমরা নিচ্ছি না, এ পর্যন্ত আমরা রেখে দিলাম। তাহলে আমাদের এই সমীকরণটাকে আমরা বলতে পারি, আমাদের এই সমীকরণটাকে আমরা 5 নম্বর সমীকরণ লিখতে পারি। এর আগে 4টা সমীকরণ আমাদের চলে আসছিল, এবার আমরা 5 নম্বর সমীকরণ লিখতে পারি। এখন যদি আমরা আমাদের 3 ও 5 নম্বর সমীকরণকে কম্পেয়ার করি, তাহলে আমরা আলফা এবং গামায়ের সম্পর্কটা পেয়ে যাব। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো। আমরা এদিকে এখন যাই। তাহলে আমাদের 3 ও 5 নং সমন্বয় করে, 5 নং সমীকরণ সমন্বয় করে। তো সমন্বয় করলে আমাদের আসবে 3 নম্বরে আমাদের ছিল V1, V2 সমান ছিল আমাদের, আমরা একটু খেয়াল করি, আমাদের 3 নম্বরটা ছিল এরকম, V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা ডেল থিটা। এই দুইটাই ছিল আমাদের, এটা ছিল 3 নম্বর। তো দুইটাতে দেখো আমাদের V2 এর মান দেওয়া আছে, দুইটাই যদি V2 এর মান হয় তাহলে আমরা এই যে আমাদের ডান পাশে যা আছে দুইটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি V1 ইন্টু 1 প্লাস গামা ডেল থিটা ইকুয়াল V1 ইন্টু 1 প্লাস 3 আলফা ডেল থিটা, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে উভয় পক্ষে V1 আছে, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকে 1 প্লাস গামা ডেল থিটা ইকুয়াল 1 প্লাস 3 আলফা ডেল থিটা, এটা আমরা লিখতে পারি। আগের মতোই আমাদের গামা ডেল থিটা ইকুয়াল লেখা যাবে 3 আলফা ডেল থিটা প্লাস 1, আর এই বাম পাশের 1টা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি গামা ডেল থিটা ইকুয়াল 3 আলফা ডেল থিটা। আমরা উভয় পক্ষ থেকে ডেল থিটা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমাদের চলে আসে গামা ইকুয়াল 3 আলফা। এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল গামা বাই 3। আমাদের
দুইটা জিনিস চলে আসলো, এক জায়গায় আসলো আলফা ইকুয়াল বিটা বাই 2 এবং আরেক জায়গায় আসলো আলফা ইকুয়াল গামা বাই 3। দুইটা যদি আলফা এর মান হয় তাহলে আমরা এই দুইটাকে সমন্বয় করে লিখতে পারি। আমরা সমন্বয় করে এভাবে লিখতে পারি, আলফা ইকুয়াল বিটা বাই 2 একবার লেখা যায়, আলফা ইকুয়াল গামা বাই 3। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আমাদের যা প্রমাণ দেওয়া ছিল সেই প্রমাণটা আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো এই প্রমাণটা আবার অন্যভাবে থাকতে পারে, অনেক জায়গায় এরকম থাকে, অনেক জায়গায় এরকম থাকতে পারে 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। যদি এভাবে থাকে তাহলে আমরা এটাকে এই যে 2 আর 3-এর লসাগু 6 দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে 6 আলফা ইকুয়াল বিটা বাই 2 ইন্টু 6 ইকুয়াল গামা বাই 3 ইন্টু 6। তখন আমাদের এই যে কেটে দিলে এখানে 3 বিটা হবে, এখানে 2 গামা হবে। তখন আমাদের আসবে এদিকে 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। তখন এটা প্রমাণ হয়ে যাবে, জাস্ট একটা লাইন বাড়াইতে হবে। ঠিক আছে, আশা করি সবাই প্রমাণটি বুঝতে পেরেছো। প্রমাণটি ভালোভাবে করবা, এটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।